আজ স্টোরি রুমে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বীরবলের গল্প। গল্প পাঠে আমি নন্দন পাল। শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বীরবলের গল্প। কথিত আছে আকবর বাদশাহের সভাসদ রাজা বীরবল অত্যন্ত চতুর, সুরসিক ও স্পষ্ট বক্তা ছিলেন। প্রয়োজন হলে স্বয়ং বাদশাহকেও তিনি দুকথা শুনিয়ে দিতে ভয় পেতেন না। বীরবলের প্রতি বাদশাহের স্নেহ ও শ্রদ্ধাও অপরিসীম ছিল। একদিন বাদশাহ দরবার বরখাস্ত করবার সময় সেকালের প্রথা অনুসারে উপস্থিত পাত্রমিত্রদের পান ও আতর বিতরণ করছিলেন। এমন সময় অসাবধানতাবশত এক ফোঁটা আতর নিচের গালচের ওপর পড়ে গেল। বাদশাহ হঠাৎ ঝুঁকে সেই আতরের ফোঁটাটি আঙুলে মুছে তুলে নিলেন। তুলেই রাজা বীরবলের দিকে তার নজর পড়ল। বীরবল মাথা নিচু করে মুচকি মুচকি হাসছিলেন। সভাভঙ্গের পর বাদশাহ বিশ্রাম স্থানে গেলেন, কিন্তু তাঁর মনের ভিতরে এই কথাটাই ক্রমাগত খচখচ করতে লাগলো। কারোই বা আমি নেহাত কঞ্জুসের মতো সে আতরের ফোঁটাটুকু তুলতে গেলাম। একজন গরিব লোক যে আতর কখনো চোখে দেখেনি, সে ওরকম করলে ওটা তাকে সাজতো। কিন্তু আমি দুনিয়ার মালিক, আকবর বাদশাহ হয়ে বড়ই ভুল করে ফেলেছি। বীরবল দেখেছে, একদিন নিশ্চয়ই সে এটা নিয়ে আমাকে বিদ্রুপ করবে। এই ত্রুটিটুকু সারিয়ে নিতে পরদিন বাদশাহ হুকুম দিলেন, রাজপ্রাসাদের সামনে ওই যে জলের হাউসটা আছে, ওটা খালি করে উৎকৃষ্ট আতরে ভর্তি করে দাও, আর শহরে ঢোল দাও যে বাদশাহ আকবর প্রজাদের জন্য আতর সত্র খুলেছেন। যার ইচ্ছা সে এসে ঘটি, বাটি, কলসি ভর্তি করে আতর নিয়ে যাক। ঘড়া ঘড়া আতর ঢেলে সেই প্রকাণ্ড হাউস ভর্তি করা হলো। 2-3 ঘন্টার মধ্যে হাজার হাজার লোক এসে ঘটি, বাটি, কলসি ইত্যাদি ভরে ভরে সেই মূল্যবান আতর সমস্তটা লুটে নিয়ে চলে গেল। আকবর বাদশাহ বীরবলকে সঙ্গে নিয়ে এই আতর লুট দেখছিলেন। শেষ হলে তিনি বললেন, এই রাজা বীরবল, কেমন আনন্দ হলো বলো দেখি। বীরবল উত্তর দিলেন, জাহাপানা, হাউজ দিয়ে কি বিন্দু ঢাকা যায়? শুনে বাদশার মনে বড়ই রাগ হলো। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, বীরবল, এত বড় স্পর্ধা তোমার! তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুমি দূর হও। তোমার ধন সম্পত্তি রাজ সরকার বাজেয়াপ্ত হলো। 24 ঘন্টার মধ্যে তুমি রাজধানী ত্যাগ করে চলে যাও, এটাই তোমার দণ্ড। জো হুকুম জাহাপানা। বলে কুর্নিশ করে বীরবল প্রস্থান করলেন। বীরবল নির্বাসিত। তার রাজ্য, ধনসম্পত্তি সব কিছু বাদশাহর আদেশে বাজেয়াপ্ত হলো। দিনের পর দিন কাটতে লাগলো। ক্রমে বাদশার রাগ পড়ে এলো। তখন তার মনে অনুশোচনা হলো, আহা, কেন তাকে তাড়ালাম? বড় ভালো লোক ছিল, যেমন রসিক তেমনি বুদ্ধিমান। বড় আনন্দে তার সঙ্গে দিন কাটাতাম, কেন তাকে তাড়ালাম? বাদশাহ প্রতিদিনই বীরবলের অভাব অনুভব করতেন। তাকে খুঁজে বার করার জন্য দেশে দেশে গুপ্তচর পাঠালেন। সন্ধান পেলে নিজে গিয়ে তার মান ভাঙিয়ে তাকে ফিরিয়ে আনবেন। 2 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল, কিন্তু বীরবলের আর কোনো খোঁজ নেই।
অবশেষে বাদশাহ স্থির করলেন একটা কৌশল করে দেখবেন। হুকুম দিলেন, আমার অধীনে যত বড় বড় সামন্তরাজ আছে তাদের একটা তালিকা তৈরি করো। তালিকা প্রস্তুত হলো। 50 জন সামন্ত রাজার নাম তাতে লেখা হলো। তারপর আকবর বাদশাহ হুকুম দিলেন, 50টা ভেড়া কিনে আনো। ভেড়া কেনা হলো। তখন একটা পরোয়ানার সঙ্গে ওই 50 জন সামন্ত রাজার প্রত্যেকের কাছে এক একটা ভেড়া পাঠিয়ে দেওয়া হলো। পরোয়ানায় লেখা থাকলো, আকবর বাদশাহ এত দ্বারা তোমাদের হুকুম করছেন, রাজকর্মচারীর সঙ্গে পাঠানো ভেড়াটি 1 মাস ধরে তুমি প্রতিপালন করবে। একে প্রত্যেক দিন 4 সেরের মতো উৎকৃষ্ট দানা খেতে দেবে। যে রাজকর্মচারী এটা নিয়ে যাচ্ছে সে নিজের তত্ত্বাবধানে ভেড়াকে দানা খাওয়াবে। 1 মাস পরে ভেড়াটি রাজধানীতে ফেরত পাঠাবে, কিন্তু সাবধান, বর্তমানে এর দেহের ওজন যা আছে ঠিক সেই রকম থাকা চাই। যদি 1 তোলা পরিমাণও এর ওজন বৃদ্ধি পায় তবে তোমাকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্য দরবারে এই ভেড়ার ওজন করা হলো। কত মন, কত সের, কত পোয়া, কত ছটাক, কত কাচ্চা তা পর্যন্ত লেখা হলো। অর্থাৎ যে ভেড়া রাজাকে পাঠানো হচ্ছে সেটার কত ওজন তা সেই রাজার নামের পরোয়ানায় লেখা হলো। এই ভেড়া ও পরোয়ানা পেয়ে রাজ্যে রাজ্যে মহা আতঙ্ক উপস্থিত হলো। সবাই বলতে লাগলো, প্রতিদিন 4 সের উৎকৃষ্ট দানা খেয়েও ভেড়ার ওজন বাড়বে না, এ তো অসম্ভব কথা। কেউ বলল, এটা কেবল টাকা আদায়ের ফন্দি ছাড়া আর কিছু না। তার চেয়ে খোলাখুলি পরোয়ানা দিলেই হতো, 1 লক্ষ টাকা আমায় পাঠিয়ে দাও। বীরবল রাজধানী থেকে নির্বাসিত হয়ে যে সামন্ত রাজার সীমানার মধ্যে গিয়ে ছদ্মবেশে ও ছদ্ম নামে বাস করছিলেন, সেই রাজার কাছেও রাজকর্মচারী সহ একটা ভেড়া ও পরোয়ানা গিয়ে পৌঁছল। সে রাজা একটু অমিতব্যয়ী ছিলেন, ফলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই পরোয়ানা পেয়ে তিনি তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তাই তো, একে এই টানাটানি 1 মাস পরে 1 লক্ষ টাকা পাই কোথা? কি ফ্যাসাদেই পড়া গেল। ছি 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 ছি। লোকমুখে বীরবলও এই ব্যাপারে অবগত হলেন। তখন তিনি চাপকান, পাগড়ি ইত্যাদি পরে রাজবাড়ি গিয়ে রাজার সঙ্গে দেখা করলেন। রাজার কাছে গিয়ে তাকে আশীর্বাদ করে বললেন, মহারাজ, শুনলাম আপনি নাকি মহা এক ভেড়া সমস্যায় পড়েছেন। হ্যাঁ, সমস্যা নয় তো কি আর। আমি আপনার একজন দীন প্রজা, যদি আদেশ করেন আমি আপনার সমস্যার সমাধান করে দিতে পারি। তাহলে তো বাঁচি। কি সমাধান বলো বলো। মহারাজের চিড়িয়াখানা আছে, তাতে কতকগুলি বড় বড় খাঁচায় বড় বাঘ রাখা আছে দেখলাম। সেই একটা বাঘের খাঁচার কাছে বাঁধবার হুকুম দিন। 1 মাস সেই ভেড়া ওইখানেই বাঁধা থাকবে। 4 সের কেন, যত দানা খেতে পারে ওকে তত দানা দেবার আদেশ করে রাখুন। মাসের শেষে রাজকর্মচারীরা যখন নিজের নিজের জিম্মার ভেড়া নিয়ে রাজধানীতে ফিরে এলো, ভেড়াগুলি একে একে আবার ওজন করা হলো। সেগুলোর ওজন কারো 10 সের, কারো 20 সের, কারো 1 মণ বেড়ে গেছে। কেবল একটি ভেড়া অত্যন্ত রোগা হয়ে পড়েছে, তার ওজন প্রায় অর্ধেক কমে গেছে। বাদশাহ কর্মচারীদের জিজ্ঞেস করলেন, কি হে, এই ভেড়াটি এমন কাহিল হয়ে গেল কেন? একে সারসের দানা কি রোজ দেওয়া হতো না? কর্মচারী হাত জোড় করে বলল,
4 কেন জাহাপানা, 5-6 দানা একে প্রত্যেক দিন দেওয়া হতো, কিন্তু তার সিকি ভাগও খেত না। খাবে কি? একে একটা মস্ত বাঘের খাঁচার সামনে এই 1 মাস বেঁধে রাখা হয়েছিল। বাঘটা যখন একে দেখে গর্জন করত আর এর দিকে তাকিয়ে তাকিয়ে জিভ বার করত, সে জিভ দিয়ে টস টস করে লালা ঝরত। ভেড়া দানা খাবে কি, ভয়েই কাঠ হয়ে থাকতো। আতঙ্কে আতঙ্কে দিন দিনই রোগা হতে লাগলো। বাদশাহ বললেন, কে এরকম করতে সে রাজাকে পরামর্শ দিয়েছিল জানো? শুনেছি তার একজন ব্রাহ্মণ প্রজা তাকে ওই রকম পরামর্শ দিয়েছিল। এটা শুনেই বাদশাহ মনে মনে বললেন, ব্রাহ্মণ আর কেউ নয়, এই বীরবল, নইলে এত বুদ্ধিকার। বাদশাহ তৎক্ষণাৎ সেই রাজ্যে একজন দক্ষ গুপ্তচরকে পাঠিয়ে দিলেন। চর ফিরে এসেই বলল, সম্রাট, বীরবলই নাম ভারিয়ে সেখানে বাস করছে। তিনিই রাজাকে পরামর্শ দিয়ে ভেড়াকে বাঘের খাঁচার সামনে বেঁধে রাখতে বলেছিলেন। বাদশাহ বললেন, এ আমি আগেই বুঝেছি। তারপর বাদশাহ আকবর হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে রাজোচিত সমারোহে সেই রাজ্যে যাত্রা করলেন এবং ক্ষমা প্রার্থনা করে মহা সমাদরে বীরবলকে ফিরিয়ে আনলেন। বলা বাহুল্য, বীরবল তাঁর রাজ্য ও ধনসম্পত্তি সমস্তই ফিরে পেলেন। এতক্ষণ শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বীরবলের গল্প।